আমি জানি সাত কেন আমাকে সহ্য করতে পারে না। কাগজে কলমে মিউচুয়াল ডিভোর্স হলেও প্রকৃতপক্ষে আমি প্রথম ডিভোর্সের কথা তুলেছিলাম। ও হয়তো ভাবতেও পারেনি আলাদা হয়ে যাওয়ার কথা। আমারই বা কী বা করার ছিল ওরা? আমার কাছে ডিভোর্স ছাড়া অন্য কোনো উপায়। ওরা নওশিনের কথার মাঝে বাদ সাধল মিষ্টি এক কণ্ঠস্বর, কথার কণ্ঠস্বর। ঘুম ভেঙে ঘর থেকে বেরিয়েই তার চোখ পড়ে বসার ঘরে বসে থাকা তার অন্যতম প্রিয় মানুষটার দিকে। কথা গুটি গুটি পায়ে ছুটে এলো অরার দিকে, এক মুহূর্ত অপচয় না করে জড়িয়ে ধরল তাকে। অরার ঠোঁটেও প্রশস্ত হয়ে ফুটে উঠেছে উজ্জ্বল এক হাসির রেখা। বাবা মায়ের ডিভোর্সের সময়টার কথায় বয়স ছিল 2.5 বছর। বিচ্ছেদের কঠিনতম ওই সময়টায় দুজনেই মানসিকভাবে স্বাভাবিক ছিল না। সন্তানের প্রতি সকল মনোযোগ যেন উঠেই গিয়েছিল। ওই সময়টায় 3 মাস কথাকে নিজ দায়িত্বে সামলেছিল ওরা। যদিও তা ম্যানেজারের দায়িত্বে পড়ে না, কিন্তু ওই যে মেয়ে মানুষের মন, একটা দেবশিশু বিনা অপরাধে অবহেলায় পড়ে আছে, মানতে পারেনি সেই মন। সেই থেকে কথা ও অরার মধ্যে গভীর বন্ধুত্ব। কথা মনে করে বড়রা সবাই পচা, সারাক্ষণ ভ্রু কুচকে থাকে আর কঠিন কঠিন কথা বলে। বড়রা আবার কার্টুনও পছন্দ করে না, তবে ওরা মোটেও তেমন নয়। সে তার সঙ্গে সহজভাবে কথা বলে, খেলা করে। তার থেকে বড় কথা, ওরা কার্টুনের সকল চরিত্রদের চেনে। কথা ওরাকে জাপটে ধরে আহ্লাদি কণ্ঠে বলল। তুমি অনেক পচা ওরা, আমি তোমার সাথে কথা বলবো না। ওরা অবাক গলায় বলল। কেন? আমি কি করেছি? এতদিন পর এসেছো কেন? প্রতিদিন আসতে পারো না তুমি? প্রতিদিন আমাকে একা একা স্পঞ্জ দেখতে হয়। আরে এর জন্য রাগ করেছে আমার কথাটা? আচ্ছা দাঁড়াও, তোমাকে এক্ষুনি খুশি করে দিচ্ছি। ওরা কথাকে ছেড়ে হ্যান্ডব্যাগটা খুলে কিছু একটা খুঁজতে ব্যস্ত হয়ে গেল। কথা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল ব্যাগের দিকে। নিমিষে বেরিয়ে গেল কাঙ্ক্ষিত জিনিসটা, কক্সবাজার থেকে কেনা সেই শামুক। ওরা মুচকি এসে শামুকটা বাড়িয়ে দিল কথার দিকে। মুহূর্তে রাগটাগ উবে গিয়ে উজ্জ্বল হয়ে উঠল মেয়েটার চোখ মুখ। কথা চোখ বড় বড় করে অনেকটা সময় তাকিয়ে রইল শামুকের উপর খোদাই করা অক্ষরগুলোর দিকে, কিন্তু পর মুহূর্তে আবারও ভ্রু কুচকে বলল। এটা তো বাবার গিফট, বাবার গিফট দিয়ে তুমি আমাকে খুশি করছো কেন? ওরা এবং নওশিন দুজনাই ফিক করে হেসে ফেলল। আমার মেয়ের সঙ্গে বুঝতে পারবে না ওরা? নিজের গিফট নিয়ে এসে রাগ ভাঙাও। নওশিন হাসতে হাসতেই বলল। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে এসো, ঢাকায় গিয়েই আমার গিফটটা পেয়ে যাবে। ওরা হাসি মুখে বলল। কথা ব্যস্ত হয়ে মায়ের সঙ্গে তৈরি হতে চলে গেল। আগামীকাল থেকে দীর্ঘ 7টি দিন আরশাদের কোনো শুটিং নেই। পরবর্তী সিনেমা নিয়ে কয়েকটা মিটিং থাকলেও সেগুলো ক্যান্সেল করা হয়েছে। এই 7টা দিন কথা বাবার কাছে থাকবে, এই নিয়ে তার উৎসাহের সীমা নেই। উৎফুল্ল ভঙ্গিতে মায়ের সঙ্গে ব্যাগ গুছাচ্ছে সে। নওশিন প্রয়োজনীয় জিনিসগুলো ব্যাগে রাখার চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছে কথার কারণে। মেয়েটা বারবার ব্যাগটা ভর্তি করে ফেলছে হাবিজাবি সব খেলনা দিয়ে। কথার ব্যাগগুলো বাড়ির সিকিউরিটি গার্ড গাড়িতে তুলে রেখেছে। কথাও ইতিমধ্যে ব্যাপক আগ্রহ নিয়ে ড্রাইভিং সিটের পাশের সিটে বসে পড়েছে। আজ তার পরনে সিন্ডেলার ড্রেস। সে বাবার প্রিন্সেস তো, তাই বাবার সাথে দেখা করতে গেলেই প্রিন্সেসের পোশাক পরে যায়। নওশিন ওরার কাঁধে হাত রেখে বলল। সাবধানে নিয়ে যেও ওরা। কথায় কিন্তু ইদানিং বেশ বিচ্ছু হয়েছে, সারা পথ খুব জ্বালাবে, কিছু মনে করো না। কি যে বলেন ম্যাম, আমিও কি নতুন দেখছি নাকি? আর একটা কথা ওরা, সাথে সাথে প্লিজ আর একবার অ্যাডমিশনের ব্যাপারটা নিয়ে কথা বললো। ওই স্কুলে একবার চান্স পেলে কথা জীবনটাই বদলে যাবে। ওরা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল। জি ম্যাম, বলবো। জানালার ফাঁক দিয়ে মায়ের দিকে হাত নাড়ছে। যদিও বাবার সঙ্গে দেখা করবে বলে তার আনন্দের সীমা নেই, তবুও মায়ের জন্য মন কেমন করাটাই স্বাভাবিক। অন্যান্য বাচ্চারা বাবা মায়ের সঙ্গে এক বাড়িতে বেড়ে ওঠে। মা বকলে বাবার কাছে যায় বিচার নিয়ে, বাবা বকলে মায়ের কাছে। সকলের কাছে যা অস্বাভাবিক তাই কথার জন্যই স্বাভাবিক। হয়তো সে কোনোদিনও জানবে না 8-10টা স্বাভাবিক সন্তান কিভাবে বেড়ে ওঠে। একটা সময় যখন জানবে তখন কষ্টে তার মনটা বিষিয়ে উঠবে। অস্বাভাবিক এই পরিস্থিতির জন্য বেচারি নিজেকেও দোষারোপ করতে পারে। কোনো মানে হয়? স্বাভাবিক গতিতে ড্রাইভ করছে ওরা। কথা তার ঠিক পাশে বসেই জানালার দিকে তাকিয়ে বাইরের দৃশ্য দেখছে। ওরা ড্রাইভিং এর উপর ভরসা করা যায়। আশাদের মতো গাড়িকে গাছের সঙ্গে ধাক্কা লাগিয়ে অ্যাক্সিডেন্ট করার প্রবণতা তার মাঝে নেই। তার উপরে রাস্তায়ও খুব একটা যানজট দেখা যাচ্ছে না। ওরা রিয়ার ভিউ মিররে মাঝে লক্ষ্য করলো কথাকে। সেই তখন থেকে মুখটা ভার করে বসে আছে মেয়েটা। ওরা আদুরে গলায় বলল। কি ব্যাপার ম্যাডাম, মুড অফ নাকি আপনার? কথা গাল ফুলিয়ে বলল। ওরা হতবাক গলায় বলল। সে কি প্রিন্সেস, কথার হঠাৎ মুড অফ কেন? তোমার জন্য। আমার জন্যে? আমি আবার কি করলাম? তোমার জন্য মিস আমাকে বকা দিয়েছে। বাবাকে বলবো তোমাকে কঠিন একটা পানিশমেন্ট দিতে। ওরা ভরকে ভরকে গিয়ে বলল।
ওয়েট ওয়েট, আমার জন্য মিস তোমার বকা দিবে কি করে? তোমার মিস কি আমায় চেনে নাকি? কথা ভেঙচি কেটে বলল। বলবো না। তাহলে আমিও কোনো পানিশমেন্ট নিচ্ছি না। কথা এবার অরার দিকে তাকিয়ে থেমে থেমে বলল। আমার ইংলিশ স্টোরি বুকে রেড রাইটিং এর হুডের গল্প আছে। তুমি গল্পটা জানো? হ্যাঁ জানি। ওই গল্পের এক জায়গায় লেখা আছে অরা, AURA, অরা। এইটাই তো তোমার নাম, তাই না? হ্যাঁ, কেন বলো তো? আরে দেখো, মিস বললো অরা মানে আভা। আমি উঠে দাঁড়িয়ে বললাম, না মিস, অরা তো আমার বাবার ম্যানেজার। মিস আমায় বকা দিয়ে বসিয়ে দিল। অরা ফিক করে হেসে ফেলল। কথা আহত গলায় বলল। এই তুমি হাসছো কেন? হাসির কারণে এখন তোমার পানিশমেন্ট ডাবল। আচ্ছা বাবা, সরি। এবার আমার কথাটা তো শোনো। কি কথা? মিস কিন্তু ঠিকই বলেছিলেন কথা। ওরা মনে হলো আভা। কিভাবে? সিন্ড্রেলার আশেপাশে সব কেমন চকচক করে, দেখেছো? হুম। ওটাই সিন্ড্রেলার ওরা। আবার সানসেটের সময় আকাশের সূর্যের আশেপাশে সব কেমন লাল লাল দেখায় না? হুম। সেটা হলো সূর্যের ওরা। কয়েক মুহূর্ত গভীর চিন্তাভাবনার মাঝে কাটিয়ে কথা ভ্রু কুচকে বলল। আই এম কনফিউজ। তোমার নাম কি, অরা নাকি আভা? অরা সামান্য হেসে বলল। আমার নাম অরাই, কিন্তু নামের অর্থ আভা। আমাদের সবার নামেরই একটা অর্থ আছে। সত্যি? তাহলে আমার নামের অর্থ কি? অরা কিছু ভেবে না পেয়ে বলল। তোমার নামের অর্থ আবার কি হবে? কথা মানে তো কথা। কথা ঠোঁট উল্টে বলল। তোমার নামে এত সুন্দর অর্থ আছে আর আমার নামের নেই? কে বলেছে নেই? তোমার নামটা কত ইম্পর্টেন্ট জানো? আমরা প্রতিদিন কত কথা বলি। কথা না বলে তো আমরা থাকতেই পারি না। আর সবার সব কথার মাঝে তোমার নামটাই তো লুকিয়ে আছে, তাই না? কথার ভার হয়ে থাকা মুখটা নিমিষেই সতেজ হয়ে উঠল। হাসির রেখায় চকচক করে উঠল অরার মুখটা। হাসিটা ঠোঁটে রেখেই কথা বলল। তোমার নামটা কত কুল অরা। এই নাম কে রেখেছে? তোমার বাবা নাকি মা? কিছুটা সময় চুপ করে থেকে অরা ক্ষীণ গলায় বলল। কেউ না। সেটা কি করে? তুমিই তো বলেছিলে ছোটবেলায় বাবা অথবা মা বাচ্চাদের নাম রাখে। বলেছিলাম নাকি? সেটা সত্যি। আমার বাবা ছোটবেলায় আমার একটা নাম রেখেছিল, কিন্তু বড় হয়ে আমি সেই নামটা বদলে ফেলেছি। কথা বিস্ময়ে চরম শিখরে পৌঁছে বলল। বড় হয়ে নাম বদলানো যায়? যাই তো। আমিও বদলাতে পারবো? পারবে, কিন্তু তুমি বদলাবে কেন? কথা, তোমার নামটা তো এমনিতেই অনেক সুন্দর। আচ্ছা ওরা, ছোটবেলায় তোমার নাম কি ছিল? প্রশ্নটা কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল অরা। তীব্র বর্ষণের সময় একের পর এক জলের ফোঁটা যেমন প্রচন্ড গতিতে আছড়ে পড়ে ধরণীর বুকে, ঠিক সেই গতিতে চোখের সামনে দিয়ে বয়ে গেল একের পর এক দৃশ্য, একের পর এক স্মৃতি। কথা ব্যাকুল কণ্ঠে বলল। ও ওরা, বলো না। অরা সম্বিত ফিরে পেয়ে বলল। কি বলবো সোনা? ছোটবেলায় তোমার নাম কি ছিল? অরা বিড়বিড় করে বলল। আখি তারা বানু। আখিতারা নামের ওই মেয়েটার সঙ্গে আজকের অরার তিল পরিমাণ মিল নেই। সেই মেয়েটা ছিল ভীতু প্রকৃতির, চুপচাপ অন্যায় সয়ে যাওয়া প্রকৃতির, যার অন্তরাত্মা ছিল জড়তায় পরিপূর্ণ। মুখ খুলে কথা বললেও যাকে শাস্তির ভয়ে তটস্থ থাকতে হতো। সিরাজগঞ্জ জেলার ছোট্ট একটা গ্রামে বেড়ে ওঠা অরার। মাটির তৈরি ঘরে বাবা মায়ের সঙ্গে ছিল বসবাস তার। বাবা হাফিজ মিয়া ছিলেন সামান্য এক মুচি। বাজারে মানুষের জুতো সেলাই করে যেটুকু অর্থ উপার্জন করতেন তাই দিয়ে সংসার চালাতেন। শৈশবটা তাই আখির কেটে যায় দারিদ্র্যের মাঝে। ঈদে নতুন জামা হিসেবে যা পেত তা ছিল কেবলমাত্র গ্রামের চেয়ারম্যানের মেয়ের পুরানো জামা। মাসে 2 মাসে একবার যে ভালো খাবার জুটত তাও ছিল অন্যের দান করা সৎকার মুরগি। এমন দারিদ্র্যের মাঝেও লেখাপড়ার প্রতি অরার ছিল তীব্র আকর্ষণ। মেধাবী ছাত্রী ছিল বলেই হয়তো প্রতি পরীক্ষায় সকলের থেকে বেশি নাম্বার পাওয়া তার নেশা হয়ে দাঁড়ায়। তার পড়াশোনা নিয়ে হাফিজ মিয়ার ছিল ঘোর আপত্তি। দুবেলা ঠিকমতো ভাতের জোগান দিতে যাকে হিমশিম খেতে হয় সে আবার মেয়ের স্কুলের বেতন দেবে কোথা থেকে? এই অবস্থা পর্যবেক্ষণ করে হেড স্যার নিজেই একদিন ডেকে পাঠান তাকে। স্পষ্ট বলে দেন যতদিন পর্যন্ত ওরা এমন ভালো রেজাল্ট করে যাবে ততদিন কোনো প্রকার বেতন দিতে হবে না তাকে। ব্যাস, এরপর থেকে অন্তত পড়াশোনার হুমকির মুখে পড়ার দুশ্চিন্তা করতে হয়নি তাকে। তবে জীবন থেকে দুশ্চিন্তা নামক বিষয়টা যে একেবারে উবে গিয়েছিল তাও নয়। তার মা আকরিমা খাতুনের সারা বছরই কোনো না কোনো অসুখ বিসুখ লেগেই থাকতো। ডাক্তার দেখানোর সাধ্য নেই, কবিরাজের কাছে ঝাড়ফুঁক করিয়েও লাভ হয়নি। তার উপরে আবার অরার বয়স যখন 8 বছর, দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা হন তিনি।
এই সময়টাতে নাকি বেশি বেশি পুষ্টিযুক্ত খাবার ফলমূল খেতে হয়, অথচ আকলিমার বেশিরভাগ দিনই কাটত অনাহারে। ওরা অতটুকু বয়সেও যথাসাধ্য চেষ্টা করত মায়ের সেবা করতে। গা কাঁপিয়ে জ্বর এলে মাথায় পানি দেওয়া, কপালে হাত বুলিয়ে দেওয়া, মুড়ি মাখিয়ে খাইয়ে দেওয়া, যতটুকু পারত করত। তবে লাভের লাভ কিছুই হয়নি। ক্রমশ দুর্বল হতে থাকে আকলিমার শরীর। একটু পরপর মাথা ঘুরে পড়ে যেতেন। খাওয়ার সঙ্গে সঙ্গে বমি করে সব উগলে দিতেন। হাফিজ মিয়াকে অবশ্য একবার বলেছিলেন ডাক্তার দেখানোর কথা। তিনি খ্যাক করে উঠে বলেছিলেন, বাচ্চা গাচ্চা আল্লাহর দান, উনি দেখা রাখবেন, ডাক্তার লাগবো কোন কামে। 9 মাস পূর্ণ হওয়ার আগে একদিন আচমকায় আকলিমার প্রসব ব্যথা উঠে। টানা 5 ঘন্টা প্রকৃতির সঙ্গে কঠোর লড়াইয়ের পর তিনি জন্ম দেন ফুটফুটে এক পুত্র সন্তানের, তবে মৃত। পুত্রশোকে কাতর হয়ে আকলিমা দুর্বল শরীর আরও দুর্বল হয়ে পড়ে। তিনি হয়তো আশা করেছিলেন এই কঠিন সময়ে স্বামীকে পাশে পাবেন, তবে দেখা গেল ঠিক উল্টো চিত্র। মৃত পুত্র সন্তান জন্ম দেওয়ার কারণে হাফিজ মিয়া দিনরাত ভৎসনা করে গেলেন তাকে। ভাইয়ের মৃত্যুর ঠিক 2 দিন পর মধ্যরাতে মায়ের পাশে গুটিসুটি মেরে শুয়ে আছে ছোট্ট ওরা। আকলিমা হঠাৎ তাকে ঘুম থেকে ডেকে তুলে কাতর স্বরে বলল, মাগো, তুমি অনেক লক্ষ্মী মাইয়া, এই রকম লক্ষ্মী হইয়াই থাইকো। বাপ জানরে বেশি ত্যাক্ত কইরো না, আমি গেলাম। এমন কঠিন কঠিন কথা বোঝার বয়স তখনও হয়নি ওরার। ফ্যাল করে কিছু সময় তাকিয়ে রইল মায়ের দিকে। মুখটা খুলে কিছু একটা বলতে যাবে, তার আগে নিষ্ঠুর বাস্তবতা কেড়ে নিয়ে গেল তার একমাত্র আশ্রয়টুকু। মায়ের মৃত্যুর পর একেবারেই বদলে গেল ওরা। সারাক্ষণ গুটিয়ে রাখতো নিজেকে। মনে করতো মায়ের চলে যাওয়ার পিছনে দোষটা একমাত্র তারই। সে আর একটু দেখাশোনা করলেই হয়তো বেঁচে যেত মা। এদিকে হাফিজ মিয়ার আয়ের পথ যেন একেবারেই বন্ধ হয়ে গেল। গ্রামের মানুষের কাছে এমনিতেই অর্থকড়ির অভাব, তার উপরে আবার জুতা সেলাই করানো যেন এক প্রকার বিলাসিতা। গ্রামে তখন নির্বাচনের সময়। চেয়ারম্যান পদের জন্য 2 প্রার্থী দিনরাত এক করে প্রচারে ব্যস্ত। হাফিজ মিয়া কাজকর্ম বন্ধ করে তৎকালীন চেয়ারম্যানের পেছনে পড়লেন। সারাদিন কেবল চেয়ারম্যানের পিছনে ঘুরঘুর করতেন। প্রচারণামূলক লিফলেট বিক্রি করতেন, উঁচু গলায় স্লোগান হাঁকতেন। তার কাজকর্মে চেয়ারম্যান সাহেবও মুগ্ধ হলেন। নির্বাচনে জয়লাভ করা মাত্রই হাফিজ মিয়াকে তার বাড়ির দারোয়ান হিসেবে নিয়োগ দিলেন। বেতন তেমন আহামরি কিছু নয়, তবে মুচির কাজ করে যা পেতেন তার থেকে অন্তত ভালো। ক্রমেই দিন ফিরতে লাগলো হাফিজ মিয়ার। মাটির ঘরে টিনের ছাদ বসালেন, নিজে পালন করার জন্য বেশ খানিক হাঁস মুরগিও কিনলেন। তার থেকেও বড় কথা, গ্রামের সবাইকে অবাক করে দিয়ে দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন। সৎমা আয়েশা বেগমের আগমনে জীবনটা লণ্ডভণ্ড হয়ে গেল অরার। বিয়ে করে বাড়িতে আসা মাত্রই অরা হয়ে উঠল আয়েশার চোখের বিষ। অন্যান্য আর 10টা সৎমায়ের মতো তিনিও বকাঝকা ব্যতীত কথা বলতে পারতেন না অরার সাথে। সংসারের ছোট থেকে বড় সকল কাজ করাতেন ছোট্ট ওই মেয়েটাকে দিয়ে। সামান্য পান থেকে চুন খসলে তীব্র অপমানে বিষিয়ে ফেলতেন অরার ছোট্ট হৃদয়কে। এক পর্যায়ে আয়েশা সকল সীমা অতিক্রম করে অরার গায়ে হাত তুলতে শুরু করলেন। তার সব থেকে প্রিয় কাজ 3 বেলা হাতের কাছে যা পাবেন তাই দিয়ে মারবেন। কখনো ঝাড়ু, কখনো স্যান্ডেল, কখনো গরম তেলে ডুবানো খুন্তি। অরার দিনটাই শুরু হতো সৎমায়ের মারের অপেক্ষায়। আধা ঘন্টার মতো অনবরত মার খেয়ে তারপরেই স্কুলে যাবে। স্কুল থেকে ফিরে আবারও সে একই নিয়মে মার খাবে। বাবার অর্থনৈতিক অবস্থা এখন আগের তুলনায় সচ্ছল হলেও দুবেলা দুমুঠো ভাত তার কখনোই জোটেনি। ছোট ছোট ভুলের জন্য আয়েশা প্রায় খেতে দিতেন না তাকে। অরার বয়স তখন কত হবে, 13 কি 14। অন্যায়ের প্রতিবাদ করার মতো বয়স তার হয়েছে, তবুও চুপ মেরে পড়ে থাকতো এক কোণে। সবটাই তার নিয়তি বলে মেনে নিয়েছিল মেয়েটা। হাফিজ মিয়া এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। তার চোখের সামনে বহুবার মার খেয়েছে ওরা। প্রথম বাবার কাছে বিচার দিতে যেত ওরা। তিনি হাই তুলে বলেছেন, বলদ মাইয়া, নতুন মার সাথে মানায় চলতে পারছ না। সেই থেকে একেবারে নিশ্চুপ হয়ে যায় ওরা। কি হবে প্রতিবাদ করে? কাউকেই তো দিন শেষে পাশে পাচ্ছে না। বিয়ের পর 3 বছরে 3 পুত্র সন্তানের জন্ম দেন আয়েশা। দরিদ্র পরিবারে এমনিতেই পুত্র সন্তান জন্ম দেওয়াটা কোনো নারীর জন্য বিশাল সার্থকতা। হাফিজ মিয়ার কাছে দ্বিতীয় স্ত্রীর কদর বহুগুণে বেড়ে গেল। একই সঙ্গে বেড়ে গেল অরার প্রতি অবহেলা। ছোট ছোট ভাইগুলোর দেখাশোনায় অরার সমস্ত দিন পার হয়ে যেত। আয়েশা বাচ্চাদের তার কাছে রেখে চলে যেতেন পাশের বাড়িতে সিরিয়াল দেখতে। আর মনে মনে কেবল একটাই প্রার্থনা করত, বাচ্চাগুলো যেন দ্রুত ঘুমিয়ে পড়ে। তাদের ঘুম ছাড়া অরার কোনো প্রকার অবসরের অবকাশ নেই। এত সব ঝামেলার মাঝে স্কুলে যাওয়া একেবারেই কমে যায় তার, তবুও পড়াশোনা থেকে পিছিয়ে থাকেনি ওরা। দিনভর সংসারের কাজ আর ভাইদের সামলানোর পর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়তো তখন চুপি চুপি বই নিয়ে বসতো সে। মনে সারাক্ষণ ভয়, এই বুঝেই নতুন মা জেগে গেল, এই বুঝি শুরু হলো তার নির্মম অত্যাচার। ভাগ্যিস কোনো রাতে জেগে যায়নি। এভাবে হাজারো বাধা পেরিয়ে এসএসসি পরীক্ষা দেয় ওরা। পরীক্ষার পুরো সময়টাতেও এমন রাত জেগে জেগে পড়তে হয়েছে তাকে। সৌভাগ্যবশত কোনো কষ্টই বিফলে যায়নি। পরীক্ষায় অনবদ্য রেজাল্টের পাশাপাশি পেয়ে যায় মেধাবৃত্তি। বৃত্তির টাকার হেড স্যারের সহযোগিতায় ওরা কলেজে ভর্তি হয়ে যায়।
কলেজের ভর্তির ব্যাপারটা বাড়ির কাউকে বুঝতে দেয়নি, জানিয়েছে এসএসসিতে ফেল করেছে বলে আবারও ক্লাস 10-এ থাকতে হবে। এমনিতেও তার পড়াশোনার ব্যাপারে বরাবরই ঘোর আপত্তি ছিল হাফিজ মিয়ার। মেয়ে মানুষকে আবার এত পড়ালেখা করতে হবে কেন? কোনোভাবে যদি বুঝে ফেলতেন অরার কলেজে পড়ার ব্যাপারটা, তাহলে সঙ্গে সঙ্গে বিয়ে ঠিক করে ফেলতেন। কলেজের 2 বছর কোনো ক্রমে পার হয়ে গেলেও শেষ রক্ষার হলো না। এইচএসসি পরীক্ষার কয়েকদিন আগে বিষয়টা জানতে পারেন হাফিজ মিয়া। তার ক্রোধের সঙ্গে যুক্ত হয় আয়েশার অত্যাচার। খুন্তি দিয়ে মারতে মারতে অরাকে বাড়ি থেকে বের করে দেন তিনি। অরা যে বিষয়টাতে খুব মর্মাহত হয়েছিল তাও নয়, মনে মনে বরং খুশি হয়েছিল। পরীক্ষার কয়েকটা দিন নির্বিঘ্নে কাটানো যাবে। তার আশ্রয় জুটল রাইসা নামের এক বান্ধবীর বাড়িতে। রাইসার মা মলিনা বেগম অত্যন্ত আন্তরিক প্রকৃতির নারী। যে কটা দিন অরা তার কাছে ছিল, মনে হয়েছিল যেন মায়ের আদর ছেয়ে আছে তার অন্তরাত্মা। পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন পর হঠাৎ রাইসাদের বাড়িতে আগমন ঘটে হাফিজ মিয়া এবং আয়েশা বেগমের। আয়েশা বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে অরাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না জুড়ে দিলেন। হাফিজ মিয়ার চোখ দুটো ছলছল করছে, এই বুঝি টপ টপ করে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। হাফিজ মিয়া অরার মাথায় হাত রেখে অনুতপ্ত স্বরে বললেন, মারে আমার বুক খালি কইরা তুই অন্যখানে আয়া পড়লেই তোরে ছাড়া আমি বাঁচি কেমনে। কৃতজ্ঞতায় সজল হয়ে ওঠে অরার চোখ দুটো। এতদিনে অবশেষে তার অভাব উপলব্ধি করতে পেরেছে তারা। আজকের পর থেকে আর কোনো কষ্ট থাকবে না তার জীবনে। বাবাকে জড়িয়ে ধরে দীর্ঘ কান্নাকাটি পর্ব শেষে বাড়ি ফিরে এলো অরা। সুখের দিনের আশা সম্ভবত দুরাশা। বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে অরা টের পেয়ে যায় এই কতগুলো দিনে তার অভাব বিন্দুমাত্র অনুভব করেনি হাফিজ মিয়া। তাকে ফিরিয়ে আনার উদ্দেশ্য একটাই, তাকে বিয়ে দেওয়া। আয়েশা বেগম পান চিবোতে চিবোতে পাত্রের গুণগান গেয়ে বললেন,